আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তাদের এতদিন স্লোগান ছিল, প্রতিদিনই তারা স্লোগান দিচ্ছেন, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এখন তারা হঠাৎ করে যখন দিল্লিতে এই সহিংস পরিস্থিতির মধ্যে যখন আন্দোলনকারীদের পক্ষে তারা স্ট্যাটাস দিয়ে সেই দিল্লির আন্দোলনকে সমর্থন করছেন, এমনকি গতকালকের বৈঠকে তারা এও আলোচনা করেছে, যদি ককরোচ পার্টির সঙ্গে নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং এই যোগাযোগের ভিত্তিতে তারা যদি কোনো পথ বের করতে পারেন বাংলাদেশ থেকে, যদি তাদের কোনো নেতা কর্মী তারা বর্ডার ক্রস করে কোনো না কোনো পন্থায় কিংবা মেডিকেল ভিসায় জরুরি কোনো ভাবে তারা দিল্লিতে পৌঁছতে পারেন, সেটিও তারা চেষ্টা করবেন। এইভাবেও ককরোচ পার্টিকে তারা জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্রই আজকে এই তথ্যটুকু আমাকে জানিয়েছিলেন। তারা বিষয়টিকে খুবই ইতিবাচক ভাবে দেখতে চাচ্ছেন, যেহেতু তারা এর আগে, ওই সূত্র এটিও বলেছে, এর আগে আপনাদের অনেকের মনে আছে, আমাদেরও মনে আছে, যখন নেপাল আন্দোলন হয়, সেই নেপালে ছাত্র জনতার আন্দোলনের কয়েকদিন আগেই এই যে ডাক্তার তাসনিম জারা, যিনি এখন আর এনসিপির সঙ্গে নাই, সেই তাসনিম জারা সহ আরো কয়েকজন সরাসরি নেপালে গিয়ে আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানকার সূত্র তখন জানিয়েছিল যে তারা রীতিমতো শুধুমাত্র বৈঠক না, তারা একেবারে কাগজে কলমে এক ধরনের প্রশিক্ষণ দিয়েছিলেন যে কিভাবে তারা বাংলাদেশে 2024-এ জুলাই আগস্টের যে আন্দোলনের নামে তারা কোন কোন কৌশলগুলো অবলম্বন করেছিলেন, কিভাবে তারা আক্রমণ করেছিলেন, কিভাবে তারা আন্দোলনকে চাঙা করেছিলেন, পুলিশের সঙ্গে তারা কিভাবে সংঘাত সংঘর্ষে জড়িয়েছিলেন, এই জিনিসগুলো তারা সেখানে শিখিয়ে দিয়ে এসেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে নেপালে সেই বাংলাদেশের সঙ্গে অনেক পদ্ধতিগত আন্দোলনের অনেক মিল ছিল। শুধু আন্দোলনে না, 5ই আগস্ট থেকে দুপুরের পর থেকে যত ধরনের লুটপাট, হামলা, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যেভাবে অত্যাচার, মব, সবকিছুরই কিন্তু একটি চিত্র আমরা নেপালের ঘটনায় দেখতে পেয়েছিলাম। ঠিক এইখানেও এই যে ককরোচ পার্টি যে আন্দোলন চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে তাদের যে সংঘাতময় একটি পরিস্থিতি, সেটিকেও তারা বাংলাদেশ থেকে এই এনসিপি নেতারা, এমনকি কোন কোন মৌলবাদী ইসলামী যারা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত, তাদের সঙ্গেও আজকে সকালেও তারা যোগাযোগ করেছে। অর্থাৎ তাদের কোনো একটি টিম, সেটি বিচ্ছিন্নভাবে হোক, একক একজন দুজন করে হোক, যে কোনো প্রক্রিয়ায় যে কোনো জায়গা থেকে তারা কলকাতা হয়ে কিংবা সরাসরি ফ্লাইটে যদি তাদের সুযোগ কোনোভাবে করতে পারে, তারা দিল্লিতে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। এবং সেইভাবে অলরেডি ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে। এমনকি যদি বর্ডার এলাকার কেউ ঢুকে যেতে পারে ভারতে কোনোভাবে, তারা কলকাতা হয়ে, কলকাতা থেকেও যেহেতু অনেকে দিল্লিতে যাচ্ছে এবং কলকাতায় আন্দোলনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় যেহেতু 21শে জুলাইয়ের এমনিতেই একটা আন্দোলন, তারা 1993 যে আন্দোলন 13 জনকে হত্যার, সেটি নিয়ে যে কর্মসূচি, সেটি খুব একটা জমজমাট না হলেও সেইটিকেও তারা দিল্লির সাথে কানেক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কলকাতায় সেটি অতভাবে এখন পর্যন্ত জমে ওঠেনি। তো এই প্রক্রিয়ার সঙ্গে কলকাতার সঙ্গে আগেই নাসিরুদ্দিন পাটোয়ারিদের এবং এটি ডক্টর ইউনূস এবং আরো কয়েকজনের মাধ্যমে এই যোগাযোগটা কলকাতায় যারা তৃণমূল ভেঙে এনসিপি গঠন করেছে, সেটি বলাই হচ্ছে যে বাংলাদেশের এনসিপির একটি ছায়ারূপ সেখানে আছে। ফলে তারা যে সাংগঠনিক ভাবেই এই কানেক্টিভিটিটা তৈরি করছে এবং এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য তারা দিল্লি কোনো না কোনো ভাবে পৌঁছে যেতে চায়।
এর মধ্যে দিয়ে তারা সেইখানে যেমন আন্দোলনে এই ককরোচ পার্টিকে সরাসরি সক্রিয়ভাবে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনকে চাঙ্গা করা, আন্দোলনের মধ্যে কিছু কৌশলগত নাশকতার যে কাজগুলো তারা বাংলাদেশে করেছিল সেগুলোকে তারা সেইখানে অ্যাপ্লাই করতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে গত রাত্রে আলাপ আলোচনা হয়েছে, আজকেও আলাপ আলোচনা হয়েছে। এখন কতটা এই আলাপ আলোচনার ফল কতটা তারা প্রয়োগ করতে পারে কি পারে না, সেটি এখন পর্যন্ত অন্তত পক্ষে নিশ্চিত করে বলার মতো কোনো পর্যায়ে আসেনি। দেখা যাবে যদি বাংলাদেশের কাউকে এই এনসিপি কিংবা মৌলবাদী কোনো গোষ্ঠীর কোনো চেহারা ওই দিল্লির কোনো আন্দোলনকারীদের মধ্যে দেখা যায়, কোনো মুখ যদি কোনোভাবে বের হয়ে আসে, তাইলে কিন্তু প্রমাণ হবে যে এই যে তারা যে পরিকল্পনা করেছে সেটি আসলেই তারা বাস্তব করেছে, যেটি নেপালে তারা করেছিল। এই বিষয়টির দিকে আমরা হয়তো বা আবার একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করব, নজর রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি সবসময় বলে এসেছি আপনাদেরকে, আমি আরো অনেকবার রিপিট করব কথাটা, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হচ্ছে একেবারে প্যারালাল, সমান্তরাল দল। কখনো কারো জনপ্রিয়তা একটু নামে, কখনো আবার উঠে, এবং কর্মী সমর্থকের দিক থেকেও এটা একই রকম আচরণ। মানে কখনো কখনো কর্মী সমর্থকরা এক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়, আরেক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়। কিন্তু জামাতে ইসলামীর এমন একটা অবস্থান, জামাতে ইসলামী আওয়ামী লীগ বিএনপির সঙ্গে না পারে পাল্লা দিতে, কারণ নৈতিক জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে, বাংলাদেশের মানুষের সমর্থনের দিক থেকে 16 কোটি মানুষের দেশে আওয়ামী লীগ বিএনপির 5-6 কোটি সমর্থক, যেখানে জামাতের যাওয়া খুব দুরূহ এবং কষ্টসাধ্য, সর্বোচ্চ যদি উঠে কোটিখানেক। ফলে জামাত যখনই আওয়ামী লীগ বা বিএনপি কাউকে বিরোধী মনে করে, তখনই তার বিরুদ্ধে শক্তি প্রয়োগে বা পেছনের দরজা দিয়ে বাধাগ্রস্ত করাকে সহজ পথ হিসেবে নেয়। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে বিএনপির চেয়ে জামাতের ভূমিকা বেশি ছিল, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে। যদিও ক্ষমতায় আসার পর বিএনপি সেটা ক্যারি করছে, বিএনপি কেন, কার বুদ্ধিতে, কোন ভূত মাথায় চেপেছে যে এই জিনিসটা তারা ক্যারি করছে, এই দায়ভার এখন সবটা তাদের কাঁধে নিচ্ছে, এটা বিএনপি ভালো জানে। জামাত সবচেয়ে শক্ত অবস্থানে ছিল এবং এনসিপি কে মাঠে তলোয়ার দিয়ে রেখেছিল যে আওয়ামী লীগ যেন 2026-এর ভোটে অংশ নিতে না পারে। এটা একমাত্র জামাতের ইন্টারেস্টে সবচেয়ে বেশি ছিল। এই জামাতেই এখন স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের আইনে কোথাও এই জায়গা নাই, কারণ এটা যেহেতু একটা নির্দলীয় নির্বাচন, সেখানে আপনি কাউকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সে চিহ্নিত করতে পারবেন না। ফলে কোনো মানুষ যদি কোনো কালে আওয়ামী লীগ করে থাকে এবং তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, সামাজিকভাবে সেরকম চিহ্নিত অপরাধী না হয়ে থাকে, খারাপ না হয়ে থাকে, তাহলে তাকে আটকানোর কোনো পথ নেই। আবার আসেন প্র্যাকটিক্যাল অবস্থায়, আওয়ামী লীগ করতো একটা মানুষ কোথাও মেম্বার ইলেকশন করবে, মানে কাউন্সিল ইলেকশন করবে, অথবা চেয়ারম্যান ইলেকশন করবে, অথবা মেয়র ইলেকশন করবে, তার এলাকায় যদি তার একটু সামাজিক অবস্থান থাকে, তাহলে ধরে নিতে হবে এই বৈরী পরিবেশে এর চেয়ে স্বচ্ছ আর রাজনীতিবিদ হতে পারে না। কারণ সে যদি অস্বচ্ছ রাজনীতিবিদ হতো, তাহলে এই 2-2.5 বছরে তার খেল খতম হয়ে যেত। হয় এতদিনে সে ইন্ডিয়া থাকতো, আর নাহলে সে জেলখানায় থাকতো। এই যখন সিচুয়েশন, তখন জামাতে ইসলামী উঠে পড়ে লেগেছে যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই, মানে আওয়ামী লীগের ওই ক্লিন ইমেজের মানুষরা, কারণ তারা একটা সাংঘাতিক ভীতি জামাতের জন্য, ফলে এই ক্লিন ইমেজের মানুষরা যেন কোনোভাবেই ভোট করতে না পারে, এটা হচ্ছে জামাতের একটা অন্যতম দুশ্চিন্তার বিষয়। সেরকম একটি খবর আছে আমাদের হাতে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না, দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না। খবরটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। খবরটা হচ্ছে এরকম, স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের। নির্দলীয় নির্বাচন হয় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি।
তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামির প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এছাড়া ঋণ খেলাপি জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না এমন বিধান করতে চাইছে ইসি। পাশাপাশি 1 সদস্যের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বিদ্যমান একজন বিচারপতি ও একজন বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার বদলে শুধু উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে। 2 সদস্যের হয় যে কেউ দ্বিমত জানালে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৃতীয় কোনো বেঞ্চে যাওয়া আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় আইনি জটিলতা তৈরি হয়। এমন জটিলতা এড়াতেই 1 সদস্যের ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনছে ইসি। এসব আইন ও বিধি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে কমিশন সভায় বসতে যাচ্ছে ইলেকশন কমিশন। এই হচ্ছে মূল ব্যাপার। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে ইসিকে প্রস্তাব দিয়েছিল জামাতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি প্রণীত খসড়া আচরণ বিধিমালার উপর মতামত দিতে গিয়ে সম্প্রতি এই প্রস্তাব দেয় দলটি। তাদের প্রস্তাবে ছিল কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে, ফলে কোনো দলের নেতাদের অংশগ্রহণ করতে না দেওয়ার এখতিয়ার ইসির নেই। স্থানীয় সরকারের যেসব পদে নির্বাচন হবে সেগুলোতে প্রার্থী হতে যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ দাঁড়াতে পারবেন। এখানে যে কোনো দলের এটা কে কোন দলের সেটা বিবেচনায় আনবে না ইসি। তিনি জানান, এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধির বেশ কিছু সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাব কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে আমি একটা বাস্তবতার কথা বলি আপনাদেরকে। দেশের স্থানীয় সরকার বলতে কি? স্থানীয় সরকার বলতে ইউনিয়ন, পৌরসভা এবং ইউনিয়ন গুলো অনেকগুলো দুর্গম এলাকায়। শহরেগুলোতেও একসময় কেউ আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সেই মানুষটার কি এখন বাস্তবতা আছে ইলেকশন করার? ইলেকশন করতে গেলেই তো জামাতে ইসলামী, এনসিপি, ইভেন বিএনপি তারা গিয়ে তার বাড়ি ঘর, যে দেখলেন না পটুয়াখালীতে বুলডোজার দিয়ে গিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি ঘর গুড়িয়ে ফেললো, কিছু হয়েছে? তো সেই ক্ষেত্রে কেউ যদি তার জান মাল সম্পত্তির রিস্ক নিয়ে নির্বাচনে যায়, এটার প্রভাব কি হতে পারে খুব সহজেই অনুমান করা যায়। কেন আপনাদের মনে হয় না শেখ হাসিনা যদি পরিকল্পনা করেন উনি বেনাপোল দিয়ে ঢুকবেন বাংলাদেশে, ধরলাম বাংলাদেশ পুরোটা জঙ্গিতে ভর্তি, কেউ শেখ হাসিনাকে দেখতে চায় না, পদ্মা পাড়ের এই দিকের মানুষ, কিন্তু আপনাদের মনে হয় না এই পদ্মার ওই পারে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এই অঞ্চলটায় আওয়ামী লীগের যে জনসমর্থন আছে, আমরা তো গোপালগঞ্জের গণহত্যার দিন থেকেই জানি আওয়ামী লীগের পক্ষে সম্ভব না সেখানে 50 লাখ মানুষ জড়ো করা, 40 লাখ, 30 লাখ, 10 লাখ সম্ভব না। এটার জন্য কি কোনো পরিকল্পনা লাগবে? শেখ হাসিনা যদি ডাক দেন যে ওইখানে তোমরা আসো, তাহলে 10-20 লাখ লোক যদি বেনাপোলে জড়ো হয়, সেটা কি খুব অবাক করা বিষয় হবে? ভাবলাম যে এই 24-এর জঙ্গি উত্থানের ফলে এই অন্য সব এলাকায় সব এখন জামাত, বিএনপি এসব হয়ে গেছে, সেটা তো জঙ্গিরাও জানে যে সেটা ওই অঞ্চলে হয় নাই। সম্ভব না সেখানে 20 লক্ষ লোকের সমাবেশ করে ফেলা? কিন্তু একদিনের ব্যাপার, 1.5 দিনের ব্যাপার। এই ধরনের গ্রামীণ এলাকায় যদি 10-20 লাখ লোক জড়ো হয়, যদি 20 লাখ না 10 লাখ লোকও জড়ো হয়, তাদের সাথে কে যুদ্ধ করবে? সেনাবাহিনী যুদ্ধ করবে? সেনাবাহিনী তো সবসময় ইয়েতে থাকে, তারা 24-এর জঙ্গি উত্থানেও কিন্তু জঙ্গিদের পক্ষে চলে গেছে আগে ভাগে। সেনাবাহিনী সবসময় চাইবে যে আগে ভাগে যারা বিজয়ী তাদের দলে চলে যেতে। আর সেনাবাহিনীর সব তো ওয়াকার না, তাই না? আওয়ামী লীগ তো 15-16 বছর বাংলাদেশ শাসন করেছে, তাদের পক্ষে তাদের সমর্থন করে সেনাবাহিনীতে এমন সদস্য নাই, জেনারেল থেকে শুরু করে সাধারণ সিপাহী পর্যন্ত। এরকম পরিস্থিতিতে ওরা কি এদের সাথে যুদ্ধ করবে? 10 লাখ লোক যদি ওইখানে যায় তাদেরকে গোলা বারুদ মেরে সবাইকে মেরে ফেলবে?
100 পর্যন্ত মারতে পারে, 200 পর্যন্ত মারতে পারে, তাই না? কতজনকে ধরে কোথায় নিয়ে যাবে ওখান থেকে? ওইখানে যদি এরকম 10-20 লাখ লোক জড়ো হয়, কয়টা রাস্তা বাধা দিবে? গ্রামীণ রাস্তায় 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 ওরা থাকলো, ও তো মানুষ বাড়ি থেকে বাড়ি হয়ে যাবে, রাস্তা দিয়েও তো হাঁটবে না। এটা কি আসলে অসম্ভব? আপনাদের কি মনে হয়? এই যে পিকচারটা বললাম, এটা যদি সম্ভব হয়, শেখ হাসিনা যদি ওইখান দিয়ে সিদ্ধান্ত নেন যে ঢুকবেন, তাহলে আটকাবে কিভাবে? তারেক রহমান কিভাবে আটকাবে? গোপালগঞ্জে যে গত বছর যেভাবে হত্যা চালিয়েছে, বর্তমানে কি বাংলাদেশে সেই পরিস্থিতি আছে আরেকবার সেই হত্যাকাণ্ড শুরু করার? প্রকাশ্যে অবশ্যই, অপ্রকাশ্যে চলছে হত্যাকাণ্ড, আমরা জানি। প্রকাশ্যে এটা সম্ভব হবে? তাহলে শেখ হাসিনাকে কিভাবে তারেক রহমানরা বাধা দিবে? আমরা তো শুনছি যে এরা চাই না যে শেখ হাসিনা আসুক, দিল্লিতে থাকুক, যেটা আমিও চাই, যে জন্য এই ভিডিওটা করছি। আমি তো চাই না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু যদি ফিরে আসে, আন্তর্জাতিক বিশ্ব যেটা নিয়ে আপনারা সবাই চিন্তিত যে না, ভূ রাজনীতি, হ্যাঁ, চীন চায় না, আমেরিকা চায় না, ভারত চায় না, রাশিয়ার কথা তো বলেন না, তো এরা যদি নাও চেয়ে থাকে, তো এরা দেখছে না যে দেশটা চলছে না? কোনো পরাশক্তি তো সাধারণ মানুষ যাদের পক্ষে থাকে না তাদের পক্ষে যায় না। তারা পরাশক্তিরা যদি কেউ চেয়েও থাকে যে এই এদের পক্ষে থাকুক, কিন্তু এরা তো রাষ্ট্র চালাইতে পারে না। পেরেছে, ইউনূস পেরেছে, তারপরে তারেক রহমান পাচ্ছে। যে কোনো পরাশক্তির কিন্তু এটা বিবেচ্য থাকে যে রাষ্ট্রকে চালাইতে পারে, তারা কোনো পক্ষ নিলেও কিন্তু সেটা তাদের খেয়ালে থাকে। কারণ রাষ্ট্র যারা চালাইতে পারে না তাদের পক্ষে থাকা কিন্তু যে কোনো পরাশক্তির, তার যতটা আম দরকার সেই আম তো যাই, ছালাটাও চলে যায়। পরাশক্তিরা কি এটা চায় যে তার আম ছালা দুইটাই চলে যায়? চায়? আপনাদের কি মনে হয় পরাশক্তি কি সব জামাতের সদস্য যে তাদের মাথা এত মোটা? গৌতম দাস আর পিনাকি ওদেরকে হ্যাঁ হাতের আঙ্গুলের উপর নাচাইতে পারে? এরকম বুদ্ধি হলে কি পরাশক্তি হওয়া যায়? তারা কেউ চায় না। তারা দেখে গেছে এই যে হ্যাঁ ডিম এক ঝুড়িতে রাখা বলে ভারতকেও হয়তো তারা, কারণ ভারতের হাই কমিশনে এখানে তো বাংলা ভাষার লোকজন চাকরি করে, তারা দেখছে যে টেলিভিশন টক শোতে ওই যে ঠোঁট পোড়া মতিউর রহমান চৌধুরী, ওর টক শোতে এসে সবাই বলে যে না, ডিমগুলা এক ঝুড়িতে না, বিভিন্ন ঝুড়িতে রাখতে হবে। মানে হলো যে না, শুধু আওয়ামী লীগের সাথে যেন ভারত খাতির না করে, বিএনপির সাথেও যেন খাতির করে, মাঝে মধ্যে জামাতের সাথে খাতির করে, একবার জামাতের সরকার, একবার বিএনপির সরকার, একবার আওয়ামী লীগের সরকার, এইভাবে। এইটাই হলো তাদের ডিম ডিম আর ঝুড়ি থিওরি। আমেনা মহসিনের হাজবেন্ড এটা শুরু করেছিল যে এক ঝুড়িতে সব ডিম রাখা। তারা প্রভাবিত হয়েছে, তারা 15 বছর 16 বছর শেখ হাসিনার সরকার দেখে দেখে বিরক্ত, না মনে হয় যে বিএনপি আসলে বোধহয় এর চেয়ে ভালো কিছু হবে তাদের সাথে। তো ভারত দেখেছে না কিভাবে তারেক রহমান কোনোভাবেই সেই যে জঙ্গিরা তারেক রহমান সাহেবকে ক্ষমতা এনেছে তার থেকে কোনোভাবেই উনি ছুটতে পারছেন না। এটা ভারত দেখছে না, মার্কিনীরা দেখছে না, চীন দেখছে না, উপরন্তু কি পরিমাণ খটকা লাগিয়ে দিয়ে গেছে ইউনূস তারেক রহমান সাহেবের হাত পা বেঁধে। অথচ তারেক রহমান সাহেব তো এটা চাইছেনি। আমরা তো শুনি যে তারেক রহমান সাহেবের কাছে যে যখন গেছে, সেই খলিলরা যখন, ইউনূস যখন ওই লন্ডনে গিয়েছিল, বলেছে যে তারেক রহমান নাকি বলেছে যে যা বলে সব মেনে নাও। এই স্পিরিটটা কিন্তু আমরা ওদের মধ্যে দেখেছি। সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার খুব পছন্দের মানুষ, বলেছেন যে আমরা যদি ইলেকশনটা না দেয় সেই জন্য আমরা যত ধরনের ওরা যা বলছে সব মেনে নিয়েছি, সেই জুলাই সনদ টনদ যা কিছু। এটা স্পিকার সাহেব হাফিজউদ্দিন সাহেবও তো বলেছেন যে আমরা যদি ওদের কথা মেনে না নিই, যদি ইলেকশন না দেয়। তো তারেক রহমান যদি এটা বলে থাকে, এটা তো অবিশ্বাস করার কারণ নাই যে যে যা বলে মেনে নাও। ইউনূস প্রেসিডেন্ট হইতে চাচ্ছে, প্রেসিডেন্ট হওয়া মেনে নাও। এখন তো ইউনূসকে প্রেসিডেন্ট করে নাই, করতে পারে নাই, বা করছে না। 7-5 ভাবছেন তারেক রহমান, তাই না? কিন্তু এই শুধু ইউনূসকে প্রেসিডেন্ট না করলে তারেক রহমান কি যে বিপদ কাঁধে নিয়েছেন এটা থেকে বাঁচতে পারবেন? আমি না, এই পুরো যে বাংলাদেশের সামনে যে গজব নাজিল হতে যাচ্ছে, বাংলাদেশের সামনে মানে স্বাধীনতা বিরোধীদের সামনে,
তাদের মধ্যে না আমি সবচেয়ে বেশি সমব্যথী কিন্তু বিএনপির জন্য। আমাকে তো অনেকে বকাবকি করে যে কেন বিএনপির প্রতি আমি এত সমব্যথী। থাক, একটা দল, অবোধ, কিন্তু সেখানে তো জঙ্গি কম, যদিও বোধে বুদ্ধিতে জঙ্গি, প্র্যাকটিক্যালি জঙ্গি না। বোধে বুদ্ধিতে তো আওয়ামী লীগও জঙ্গি। কিন্তু তারেক রহমান সাহেবের তো একটা সুযোগ এসেছিল, তাই না? বড় সুযোগ এসেছিল। কিন্তু আপনি মনে করেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেভাবেই তো শেখ হাসিনাকে দোষী করা হয় যে শেখ হাসিনা হুকুমের আসামি দিয়ে, ওনাকে কিন্তু ফাঁসির আদেশও দিয়ে দিয়েছে শেখ হাসিনার উপর। তো এখানে পার্থক্যটা বুঝবেন না। তারেক রহমান যদি ওইটার হুকুমের আসামি, মানে হুকুমের আসামি হয়, তো সে তারেক রহমান কোন শক্তি বলে সেই হুকুম দিয়েছিল যে এদের সবাইকে বোমা, গ্রেনেড, আর্জেস গ্রেনেড মেরে উড়িয়ে দাও? কোন ক্ষমতা বলে দিয়েছিল? আর শেখ হাসিনা যদি দিয়েও থাকে, সে তো রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ হিসেবে দিয়েছিল। এ তো মেজর আক্তার, জামাতের সদস্য এখন, যদিও আমার মনে হয় যে উনি আসলে মানে জামাতে গেছে আপাতত নিরাপত্তার জন্য। উনি, আমার মনে হয় না যে উনি আসলে জামাতের সদস্য হতে পেরেছেন। উনি তো বলেছেন যে রাষ্ট্রের যে প্রধান, যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, উৎখাত করতে চাচ্ছে, বিশৃঙ্খলা করছে, তো সেখানে তো সরকার প্রধান হিসাবে দায়িত্বই আছে যে বলার যে এগুলো থামাও। কোন রাষ্ট্র এই ধরনের উৎখাতে থামায় না? ইরান কি করেছে, চীন কি করেছে? শেখ হাসিনা কিছুই করেনি, ধরে রাখলাম সবই সত্য, কিন্তু সেরকম বৈধতা কি তারেক রহমানের পক্ষে আছে? গ্রেনেড হামলার, 21শে আগস্টের গ্রেনেড হামলার আসলে কি আছে? শেখ হাসিনা কি রাষ্ট্রে উৎপাত করছিল? তারেক রহমান কি তখন চিফ এক্সিকিউটিভ ছিলেন? দুই পরিস্থিতি কি মেলে? তারেক রহমান তো খুব সহজে মুক্তি পেয়ে গেছেন। জেল তো দূরে থাকুক, আদালতেও দাঁড়াইতে হয়নি এত বড় ঘটনার পরে। এইটা কি জীবনের একটা বড় অর্জন, মানে বড় সুযোগ, এবং এটার জন্য প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ছিল না তারেক রহমান সাহেবের? আমার তো মনে হয় কোনো প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা হলে আগে সেটা সুরাহা করতো, যে এত বড় মুক্তি পেয়ে গেলাম, যেখানে আসলে ফাঁসি হয়ে যেতে পারতো, যাবজ্জীবন হয়ে যেতে পারতো, সেটা যাতে আবার ঘাড়ে না আসে, সেই অপরাধ মিথ্যা হলেও যদি না আসে। মিথ্যা তো আর কেউ বলবে না, জজ মিয়া নাটক তো আমরা সবাই জানি, তাই না? যে কোনো বুদ্ধিমান মানুষ তো ওইটাই আগে করে আসলে। কিন্তু তারেক রহমান সাহেবের তো, আমরা তো আসলে সেটা আমি আশা করি সবসময়, কিন্তু সেটা কি উনি দেখাচ্ছেন? উনি তো কোনোভাবেই সেই 2001 থেকে 6-এর তারেক রহমান থেকে একটু বের হয়ে আসতে পারছেন না। তো শেখ হাসিনা যদি ফিরে আসেন, এটা আবার আগের জায়গায় কিন্তু চলে যাবে। 21শে আগস্টের গ্রেনেড হামলা, যা ছিলেন তারেক রহমান সেই 24-এর জঙ্গি উত্থানের আগে, তার রাজনৈতিক, সামাজিক, অপরাধ জগৎ বলুন বা সব মিলে তিনি যে অবস্থায় ছিলেন সেখানে চলে যাবে না? আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তো সেই প্রধানমন্ত্রী তো রয়েই গেছে। সংবিধান অনুযায়ী নাকি দেশ চলছে, তো সংবিধান অনুযায়ী তো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এটা তো অনেকে আবার আজকে 2-1 জনকে বললাম কুতিয়ে বলার চেষ্টা করছে যে হ্যাঁ, তারেক রহমান একটা ডি জুরে প্রধানমন্ত্রী, ইলেকশনের মধ্যে এসছেন। কিসের ইলেকশন হয়েছে? 2026-এ যে ইলেকশন হয়েছে, এটা তো ইতিহাসের দ্বিতীয় কুখ্যাত ইলেকশন হিসাবে থাকবে, প্রথম কুখ্যাত ইলেকশন হিসাবে থাকবে না। এটা আমি একদম করে বলছি, মানে একেবারে নিরপেক্ষতার জায়গা থেকে। আমি তো চাই না শেখ হাসিনা আসুক, আমি এখন নিরপেক্ষতার জায়গা থেকে বলছি। তো এরকম একটা ইলেকশনের প্রধানমন্ত্রী হলে সারা পৃথিবীর কারো তো কনফিডেন্স থাকবে না। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব কোনো বিদেশেও যেতে পারছে না, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কোনো ডেলিগেশন ওনার কাছে আসছে না। সারোয়ার কি আছে নাম, ওই যে ওগুলা ক্যাপটাগন খাওয়া এই যে ছেলেগুলা, ফুয়াদ, এরা যতক্ষণ দেশ চষে বেড়াবে ততক্ষণ তো কেউ এখানে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে না। মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে না? এত বিপদ থেকে তারেক রহমান কিভাবে বাঁচবেন? এটা বাঁচার তো একমাত্র সুযোগ ছিল ওনার, উনি যদি শেখ হাসিনার সাথে সন্ধি করতেন। তারেক রহমান সাহেব কিন্তু সবচেয়ে বড় বিপদে আছে সামনে। যে সমস্যাটা তৈরি হবে শেখ হাসিনা আসলে, সেটা কিভাবে তারেক রহমান সামাল দিবেন? বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে, পুলিশের যে এতগুলা সদস্যকে হত্যা করলো, কোনো সহানুভূতি ছিল তারেক রহমানের? তারেক রহমান নাকি অনেক দয়ালু হয়েছেন। অদ্ভুত ব্যাপার, কিভাবে সালাউদ্দিন তারেক রহমান দয়ালু হয়? এই যে পুলিশ একটা
হ্যাঁ, সন্তান সভবা নারী পুলিশ মেরে ফেললো, পুলিশ মেরে টাঙ্গিয়ে রাখলো, শত শত, একটা দুটো না। কোথায় মানবিকতা, কোথায় কি, কোথায় সিরাজুল চৌধুরী আজকে হ্যাঁ গণতান্ত্রিক অধিকার করছে, কোথায় সলিমুল্লাহ? কারো তো কোনো বক্তব্য ছিল না। বাংলাদেশের পুলিশের যেন কোনো এদের এই ছেলে যেই যেই পুলিশ সদস্যদের মারা হলো, ওদের বুঝি পরিবার নাই, ওদের বুঝি মা বাবা কিচ্ছু নাই, তাই না? তারেক রহমান, আপনি দয়ালু হয়েছেন, বলে যে না এরা তো গণ অভ্যুত্থানে মারা গেছে, এদের এদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। পুলিশের কালেকটিভ মেমোরিতে এটা শক হয়ে আছে না? এই শক যতদিন থাকবে ততদিন কি এই পুলিশ সদস্য বা পুলিশ বাহিনী সামগ্রিকভাবে কি এই 10 লাখ লোক 20 লাখ লোক যদি শেখ হাসিনার পক্ষে জড়ো হয় সেখানে গিয়ে অ্যাকশন চালাইতে পারবে? আর আওয়ামী লীগের স্মৃতি, তারেক রহমান তো আমার থেকেও 6-7 বছরের বড়। উনি দেখেন নাই শেখ হাসিনা 81 সালে বাংলাদেশে আসার পর থেকে ওই 1996 থেকে 2001 এই 5 বছর যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, তার বাইরে সে 81 থেকে 2008 পর্যন্ত তো শেখ হাসিনা রাস্তা তো শেখ হাসিনার দখলে ছিল। আমি তো স্পষ্ট চোখ বন্ধ করলে দেখতে পাই সেই বিচারপতি আজিজের অফিসের সামনে রাস্তায়, মানিক মিয়া অ্যাভিনিউতে, এই যে এখন যারা নেতা একটু সিনিয়র হয়েছেন বা অনেক সিনিয়র হয়ে গেছেন, তারা ওখানে রাস্তায় বসেছিলেন না? জাহাঙ্গীর কবির নানক, মির্জা আব্বাস, হাজার হাজার আওয়ামী লীগ কর্মী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ যিনি মারা গেলেন, এই মতিয়া চৌধুরী এখন নাই, কিন্তু এই 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 ইনস্টিটিউশনাল মেমোরিটা আওয়ামী লীগের রয়ে গেছে না? যেই দল 81 সাল থেকে, আগের কথাগুলো বাদই দিলাম, 81 সাল অর্থাৎ শেখ হাসিনার আমলটাই যদি ধরি, সেই 81 সাল থেকে 96 পর্যন্ত 21 বছর, তারপরে 2006 থেকে 2001 থেকে 8 পর্যন্ত আবার 8 বছর, 21, 8, 29 বছর, 81 থেকে 26 পর্যন্ত কত হয়? 46-47 বছর নাকি? 81 থেকে ওইখানে 20 বছর, এখানে হ্যাঁ না বেশি, আমার মনে হচ্ছে আমি ভুল বলছি, হ্যাঁ 81 থেকে 2026 পর্যন্ত 46 বছরের মধ্যে 29 বছর যে দল রাজপথে ছিল, রাজপথ যাদের দখলে ছিল, হ্যাঁ 46 ইয়ার্স এর মধ্যে, গত 46 বছরের মধ্যে যে দলের দখলে ছিল বাংলাদেশের রাজপথ 29 বছর, হ্যাঁ 29 বছরে এরশাদের সময়টা বিএনপিও রাজপথে ছিল, অস্বীকার করার জন্য নাই, কিন্তু আওয়ামী লীগ তো এখানে বড় সংগঠন। 46 বছরের মধ্যে 29 বছর যেই দলের দখলে বাংলাদেশের রাজপথ ছিল, সেই দল আর রাজপথে নামবে না, এটা বিশ্বাসযোগ্য? যদি নামে, যেভাবে বললাম যদি সেভাবে ঘটে, তারেক রহমান কি করবে? জঙ্গিরা কি করবে? কতজনকে মারবে? যদি ওরা সবাই ডিসিশন নেয় যে না আমরা 10 লাখই মরে যাব, তখন তো একজনকেও মারতে পারবে না। পারবে? যদি 2-4-10 জন সিদ্ধান্ত নেয়, 2-4 হাজার সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মরে যাব, সবাইকে মেরে ফেলতে পারবে। কিন্তু 10 লাখ যদি একসাথে সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মরে যাব, তখন তো একজনকেও মারতে পারবে না। ওরা যদি ওইভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় না আমরা 10 লাখই মরে যাব যাতে আমরা সবাই বেঁচে যাই, তখন তারেক রহমান আপনি সামলাবেন কিভাবে? এই জন্য তো আপনি চান যে শেখ হাসিনা থাকুক ওখানে। তাহলে খোঁচান কেন? আপনারা অবশ্য কম খোঁচান, খোঁচায় তো জঙ্গিরা। আর যদি চলে আসে শেখ হাসিনা এইভাবে 10 লাখ লোক 20 লাখ লোকের সমাবেশ করে, সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী, ওয়াকারও তো সাইড চেঞ্জ করে ফেলতে পারে, কারণ ওয়াকার সম্পর্কে তো মাঝে মধ্যে শুনি যে ওয়াকার এখন মানে ওয়াকারের তো আশ্রয় দরকার ভবিষ্যতে, ওয়াকারের জায়গায় আরেকজন আসবে, তারা কি থাকবে? এই যে গণজোয়ার আসছে, গণজোয়ারের কথা তো বলছি না, গণজোয়ার না, যে 10 লাখ লোকের কথা বলছি, সেটা যদি হয় এত সবাই সাইড বদলে ফেলবে। এটাই তো বাংলাদেশের অতীতের ইতিহাসের শিক্ষা। তারপরও আমি চাই না শেখ হাসিনা আসুক। কেন চাই না জানেন? আসলে শেখ হাসিনার এই যে বাংলাদেশ থেকে যেইভাবে জঙ্গিরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে যেভাবে অপমান করা হয়েছে, এখন শেখ হাসিনার ফিরে আসাটা আমাদের জন্য একটা সেন্টিমেন্ট, আবেগের বিষয় হয়ে গেছে।
এই যে উনি যে ফিরে আসবেন, এর সাথে যে পরিমাণ আবেগ জড়িত, সেই পরিস্থিতিটাই তো আমি ফেস করার সাহস পাচ্ছি না। এই যে সাহস পাচ্ছি না, ওই জন্য আমি চাই না শেখ হাসিনা আসুক। অনেক কঠিন আবেগের বিষয়, তাই না? কিন্তু বাস্তবতাটা কি? যদি আসেন শেখ হাসিনা, তারেক রহমান, জামাত, এনসিপি, এদের ঠেকানোর কোনো সুযোগ আছে? ওই এলাকায় জঙ্গিরা কার্যকর হবে? আমার তো মনে হয় হবে না। আমার মনে হয় তারেক রহমান সাহেব, আপনি একটু এসব, হ্যাঁ, একটু ভাববেন। আপনার যেসব উপদেষ্টা ইত্যাদি আছে, তাদেরও বোধহয় এই জিনিসগুলা ভেবে দেখা। ক্লিয়ার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন। আপনার আচ্ছা। বৈধ স্ত্রী তো না, বৈধ স্ত্রী হলে তো আপনার আপনার যখন একটা বিষয় মানে বিশুদ্ধ হবে, মানে জেনুইন হবে, তখন তো আপনার মনের যে জোর থাকবে। আমি সেই ভিডিওটা তো দেখলাম, নজরুল ইসলাম সাহেব তো কথা বলতে পারছেন না, তিনি এক একটা বলছেন এবং তিনি মুখ লুকাচ্ছেন। তারা তাদের নেতা কর্মীদের একটা ভাবমূর্তি তৈরি করেছে যে তারা খুব সৎ, তারা খুব আদর্শবাদী, তারা দুর্নীতি করেন না। হ্যাঁ, কিন্তু এই মানে আমরা তো সেই ব্রিটিশ আমলের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা জানি যে তারা মুনাফিক এবং ধর্মের নামে রাজনীতি করে বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং এই পর্যন্ত জামাতের যে আপনার মুখোশটা উন্মোচিত হয়েছে, এইটা তাদের পে করতে হবে। এটা হয়তোবা আমরা এখন আমি বলছি, কিন্তু এটা আপনার ঘটার জন্য আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি দেখবেন যে জামাতের অবস্থাটা কি হয়। যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক, আইনগত দৃষ্টিকোণ থেকে হোক, সেটি হচ্ছে জামাতের সংসদ সদস্য, জামাত দলীয় এমপি, সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম, তার একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশ এখন তুমুল সমালোচনায় উত্তাল এবং এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আমাদের ছিল না, যথেষ্ট অসামাজিক কাজ বলে যে কারোর কাছেই মনে হবে, তারপরও এক এক সময় এক এক ব্যাখ্যা। এবং ওই তরুণী, প্রথমে বলা হচ্ছিল এআই দিয়ে তৈরি যে ভিডিওটি প্রচার পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরবর্তীতে বলা হলো তার দ্বিতীয় স্ত্রী, সবার সম্মতিতেই বিয়ে হয়েছে। তারপরে এসে বলা হচ্ছে যে তাকে জিম্মি করা হয়েছে, 1 লাখ টাকা দাবি করা হয়েছে, ক্ষণে ক্ষণে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছিল জিম্মি করে। আসলে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এই বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার শুভকামনা। বিষয়টা আইনগতভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে প্রত্যেকটা ভাবেই আপনার অবৈধ এবং সেটা অনাকাঙ্ক্ষিত। আপনার কাছে কেন আপনি আলোচনা করতে চাচ্ছিলেন না আমি জানি না, সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি, কিংবা টু মি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা দীর্ঘদিন ধরে যেটা শুনছি, কিংবা জামায়াতে ইসলাম তারা তাদের নেতা কর্মীদের একটা ভাবমূর্তি তৈরি করেছে যে তারা খুব সৎ, তারা খুব আদর্শবাদী, তারা দুর্নীতি করেন না। হ্যাঁ, কিন্তু এই মানে আমরা তো সেই ব্রিটিশ আমলের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা জানি যে তারা মুনাফিক এবং ধর্মের নামে রাজনীতি করে বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে কিন্তু এই জিনিসটা, এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খামচি দিয়ে ধরেছে কিংবা খাবলে ধরেছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, বাংলাদেশের যে হৃৎপিণ্ড, সবকিছুকে তারা যেভাবে খামচে ধরেছে, তাতে করে তাদের যে প্রকৃত স্বরূপ সেটি উন্মোচিত হওয়াটা খুবই দরকার। এবং আপনি যে বিষয়টা এনেছেন, আমি একটু সেটার সাথে একটু যোগ করতে চাই যে আপনি ব্রিটিশ আমল থেকে যদি তাদের লক্ষ্য করেন, যে এই কথাটা আগেও বলেছি এবং অনেকেই বলেন যে তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। তারপরে বাংলাদেশ রাষ্ট্র যখন হয় তখন তারা বিরোধিতাই শুধু করেননি, তারা সশস্ত্র যুদ্ধও করেছেন। সেই জন্য অত্যাচারে অনেকের বিচারও হয়েছে, আবার বিচার থেকে রেহাই পেয়ে তারা এখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের যে তাত্ত্বিক নেতা মওদুদী সাহেব, তিনি কিন্তু এক অর্থে অনেকেই বলেন যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ হি ওয়াজ ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট। তিনি কিন্তু বুদ্ধিবৃত্তিকভাবে ডিসঅনেস্ট এবং একটা গোষ্ঠীকে তিনি বিভ্রান্ত করে একটা, পাকিস্তানেও তারা নানা রকম বিপদ
বিভ্রান্তি তৈরি করেছে। কারণ তাদের তাত্ত্বিক গুরু তিনি আহমদিয়াদের সাথে আহ, একটা বিতর্ক তৈরি করে একটা দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গায় প্রায় 100-র মতো মানুষ হত্যাকাণ্ডের মানে তাদের নিহত হয়েছিলেন, এবং সেই জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে রাজনৈতিক কি একটা সেটেলমেন্টে তিনি সেখান থেকে খালাস পান। আবার পরবর্তীতে জামাতে ইসলামের আমরা যে রাজনীতি দেখেছি সেখানেও কিন্তু তারা তাই রাজনৈতিক মুনাফেকি, ধোঁকাবাজি, এটার কারণে কিন্তু ওই পাকিস্তান এবং বাংলাদেশে তাদের ভোট 5 থেকে 7% বেশি কিন্তু কখনই ওঠেনি। এখনো কিন্তু পাকিস্তানে একই অবস্থা। এবং আপনি দেখবেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে তারা জেনোসাইড, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ সবই করেছে। তো এই যে মুনাফেকি, এই মুনাফেকি আপনার দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা ওই ভাবমূর্তি গড়ে তুলেছিলেন। এবং সাধারণ অনেক মানুষের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা আওয়ামী লীগ বিএনপির নেতাদের গালমন্দ দেওয়ার পরে, না জামাত তো খুব আদর্শবাদী, তারা দুর্নীতি করে না। এই সাম্প্রতিক দেখেন বেশ কিছু ঘটনা, আমি আপনাকে একটু পরিসংখ্যান দেই যে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জামাতের আমির তাজুল ইসলাম সরকারি বরাদ্দের বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়। নড়াইল 2 আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক অনুদানের তালিকা তার মেয়ের নামে, মানে ওই তালিকায় তার মেয়ের নাম ছিল, সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে। তারপরে নীলফামারী 4 আসনের জামাত এমপি আব্দুল মুন্তাকিব তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তারপরে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পর্দা দেওয়ার দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি মিজানুর রহমান ব্যাপক সমালোচনার মুখে পড়ে। আপনার মনে থাকবে যে চীনের ঈদ উল ফিতরের আগে চীন দূতাবাসের তরফ থেকে, চীনের যে দূতাবাস, তারা আপনার একটা খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছিলেন। জামাতে ইসলাম সেটাকে চীন এবং জামাতে ইসলামের যৌথ উদ্যোগে বলে তারা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে চীনা দূতাবাস থেকে জানানো হয় সেটা জামাতের কোনো মানে অংশগ্রহণ নাই, চীনা দূতাবাস এককভাবে সেটা করেছে। আবার আপনার তুরস্কের সম্ভবত জাকাতের টাকা, ওইটা জামাত তাদের নিজেদের বলে দাবি করেছে। এবং আমরা যেটা অনেক রকম ভাবে শুনতে পাই যে আপনার জামাত ওই মিডল ইস্ট থেকে যে জাকাত টাকার বিভিন্ন অনুদান, সেটা তারা নিজেরাই নিজেদের ফান্ডে নিয়ে নেয়। আবার ধরেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকের প্রায় 1000 থেকে 22,000 কোটি টাকা, মানে 1100 থেকে 22,000 কোটি টাকার মতো একটা ফান্ড ইলেকশনের সময় খরচ হয়েছে। এখন এই সমস্ত অপকর্ম, তারপরে আকাম কুকাম, মানে যত মানে স্থূল ভাষায় বললে সব ধরনের দুর্নীতি, মানে আর্থিক দুর্নীতি, তারপর নৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, মুনাফেকি, সবকিছু করার পরে তাদের যদি ভাবমূর্তি হয় যে আমরা আদর্শবান, আমরা নীতিবান, আমরা কোনো দুর্নীতি করি না, মানে এই হচ্ছে তাদের আসল চেহারা। এবং এই চেহারাটা ঢেকে তারা মানুষকে ধোঁকা দেয়, বারবার তারা সেই ধোঁকা দিয়েছে, এবং সেই ফলাফলটা তারা ভবিষ্যতে পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নজরুল ইসলাম যে কথাগুলো বলছিলেন, মানে স্পেসিফিক্যালি যদি তার বিষয়ে আসি, প্রথমে তো বলছিলেন যে এআই দিয়ে তৈরি, তার মানে তাদের যে মিডিয়া সেল, জামাত সাথীরা যারা জামাতের মিডিয়া সেলের একটি অংশ, কি বার্তা আমার ঠিক খেয়াল নেই, সেখান থেকে দাবি করা হয়েছিল এআই দিয়ে তৈরি। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে, পরবর্তীতে তাকে জিম্মি করে টাকা আদায়। জামায়াতের মতন একটা প্রভাবশালী রাজনৈতিক দল এই মুহূর্তে, যারা অনেকখানি সরকারের সাথে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করছে, অনেকে সে অভিযুক্ত করেন, তাকে রাজধানীর মতন জায়গায়, মগবাজারের মতো এলাকায় জিম্মি করে টাকা চাইবে আর তিনি বসে থাকবেন। আবার তাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তিনি বিব্রত বোধ করছেন। যেই তরুণীটিকে নিয়ে ঘটনা, সেও বিব্রত বোধ করছে, কোনো ধরনের প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারছে না। সব মিলিয়ে আসলে এটি অসামাজিক কাজ বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? ভিতরে কোনো বিশেষ কিন্তু আছে কিনা? না, আমার কাছে তো যেটা মনে হয়েছে ক্লিয়ার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন। হ্যাঁ, এবং 15 বছরের মেয়ে বোধহয়, মেয়ের বয়স বোধহয় 15 বছর। এবং এই লেখা 18 বছর। হ্যাঁ, বায়োডাটায় লেখা আবার 18 বছর, তার যে তৈরি বায়োডাটা।
আচ্ছা, যাই হোক, তো সেখানে আপনার ওই আমোদ ফুর্তি করতে গিয়ে তিনি কিভাবে মানে এটা ডিটেক্টেড হলো, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন, যে এটা কারা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল। হ্যাঁ, আমার কাছে কিন্তু ওইটা একটা বড় প্রশ্ন, যে জামাত তো খুব প্রভাবশালী, তারা বিরোধী দল, তাদের কত রকম নেটওয়ার্ক আমরা তো শুনি। এখন তাদের পেছনে যদি এরকম মানে লোকজন, একজন এমপি তিনি আমোদ ফুর্তি করতে গিয়েছেন, তা আমাদের দেশে তো এমপি, মন্ত্রী, তারপর অনেক প্রভাবশালী লোক অনেক রকম আমোদ ফুর্তি করতে যায়। তো ইদানিং তো তা আমরা আমোদ ফুর্তি করতে যদি বৈধ স্ত্রী হয়, আমি এই জন্য বলছিলাম যে আসলে কেন আমি আলোচনা করতে চাইনি, না, আপনি বৈধ হয়তো বুঝতে স্ত্রী তো পারছেন। না, আপনার আচ্ছা, বৈধ স্ত্রী তো না। বৈধ স্ত্রী হলে তো আপনার আপনার যখন একটা বিষয় মানে বিশুদ্ধ হবে, মানে জেনুইন হবে, তখন তো আপনার মনের যে জোর থাকবে। আমি সেই ভিডিওটা তো দেখলাম, নজরুল ইসলাম সাহেব তো কথা বলতে পারছেন না, তিনি এক একটা বলছেন এবং তিনি মুখ লুকাচ্ছেন, এবং মেয়েটার ছবি তো আপনার ঘোলাটে করে দেওয়া হয়েছে, সেটা অবশ্য নৈতিকতার মধ্যেই পড়ে। হ্যাঁ, সেটা আপনার সাংবাদিকতার এথিক্স এর মধ্যেই পড়ে। এখন আপনি ধরেন যে যেহেতু বিষয়টা উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন, পরবর্তীতে সেটা যেহেতু ডিটেক্টেড হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তিনি তো বেকায়দায় পড়েছেন, তার দল বেকায়দায় পড়েছে। এখন প্রথমে বললেন এআই দিয়ে, সেটা যখন ফ্যাক্ট চেকিং এ বললো যে না এআই দিয়ে না, তখন দ্বিতীয় স্ত্রী বললেন, তারপরে দেখা গেল সেটাও সত্যি না। এখন ওই একটা মিথ্যা বলতে গিয়ে আপনার দেখা যায় যে 10টা মিথ্যা বলতে হয়। তো এখন ওই যে এদের মানে ওই আপনার জামাতে ইসলামের চরিত্র ফুলের মতো পবিত্র, সেই পবিত্র মানে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে কোথাও তারা দুর্নীতি করছে, কোথাও আপনার নারী নিয়ে কেলেঙ্কারি হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে পড়বে তাদের আমির, তিনি কিন্তু তার এক্স অ্যাকাউন্টে বলেছিলেন যে কর্মজীবী মহিলা যারা, তাদেরকে তিনি পতিতার সাথে তুলনা করেছিলেন। সুতরাং এই যে এদের যে বিকৃত মানসিকতা, এবং আপনি ধরেন ইসলামের মতো একটা মহান ধর্ম, এইটাকে তারা রাজনীতিতে ব্যবহার করে তারা যে মানুষকে ধোঁকা দিচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করতে করতে তাদের কি অবস্থা। তারা তো মনে করেছিল ক্ষমতায় চলেই গিয়েছে, কিন্তু আপনার ওইটা কিন্তু ওই জামাতের যে মুনাফিকি চরিত্রটা, সেটা কিন্তু ওই 71 সালের ওইটা যারা বেঁচে আছেন তারা বলতে পারেন না। এবং অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন, সেই বিভ্রান্তিটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এটা বলা হয় যে জামাত এই গত নির্বাচনে তারা হেরেছে এটা ধরেন আওয়ামী লীগের কিছু লোক, শিক্ষিত লোক, সচেতন লোক, তারা গিয়ে ভোট দিয়েছে বিএনপিকে। আবার যারা শিক্ষিত মিডল ক্লাস মহিলা এবং যারা শ্রমজীবী মহিলা, যারা মানে কাজ না করলে যাদের পেটে খাবার জোটে না, হ্যাঁ, তাদের তাদের তো জামাত একদম ক্ষমতায় গেলে তো তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে, তাদের তো 5 ঘন্টা কাজ করলে চলবে না। হ্যাঁ, তো এরকম একটা বড় জায়গা থেকে কিন্তু জামাত ভোট পায়নি। এবং ইভেন আপনার তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেও অনেকে কিন্তু শঙ্কিত হয়েছে। রেজনা চৌধুরীর মানে রেজনা হাসানের মতো যে উপদেষ্টা, তিনিও বলেছেন যে তারা চাননি জামাত ক্ষমতায় আসে। হ্যাঁ, তারা যদিও মানে তাদেরকে মুসলিম লীগ ব্যাকগ্রাউন্ড তারপর অনেকভাবে চিহ্নিত করা যায়, কিন্তু তারাও কিন্তু জামাতকে চান নাই। সুতরাং জামাত তার রাজনীতি মানে মন পরিষ্কার করে যদি মানুষের রাজনীতি করত, তাহলে তাদের একটা ভবিষ্যৎ ছিল। কিন্তু জামাত ওই তাদের যে মানে চরিত্র, তাদের যে মুনাফিকি চরিত্র, সেটা কিন্তু পরিবর্তন হয়। এবং তারা যে একটা ভাবমূর্তি তৈরি করেছে যে আমরা সৎ, আমরা খাঁটি, আমরা বিশুদ্ধ, এই তাদের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভেজাল এবং মুনাফিকি। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে ভেজাল মুনাফেক এটা নিয়ে আপনার যেমন সন্দেহ নেই, আমি আমার কথা নাই বা বললাম, কিন্তু কথা হচ্ছে যে আহ বাস্তবতা যদি আমরা দেখি, জামাতের ভোট কিন্তু বাড়ছে, তাহলে এই যে বেহেশতের টিকিট বিক্রি করে যে ইসলামকে ব্যবহার করা রাজনীতি, এই রাজনীতি অনুধাবন তাহলে কি মানুষ করতে পারছে না? কারা তাদেরকে ভোট দিচ্ছে, কেন তাদের ভোট বাড়ছে, এর ব্যাখ্যাটা কি? আমি আপনার সাথে একমত না। জামাতের যেটা সমর্থন বেড়েছে, ভোট বেড়েছে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু যেহেতু আপনার এটাকে আপনাকে আরো 5-7 বছর আগে থেকে চলে যেতে হবে। হ্যাঁ, কারণ ওই সময়টা যখন শিক্ষার মান চলে যাচ্ছিল, রাজনীতিতে আদর্শের মানে আদর্শ ভিত্তিক রাজনীতি ছিল না, এবং সারা দেশের ভিতরে নানা রকম প্রোপাগান্ডা, নানা রকম অস্থিরতা তৈরি করা হচ্ছিল, তখন তারা সুকৌশলে এই তরুণ প্রজন্মের মগজ ধোলাই করেছে মুক্তিযুদ্ধ নানা বিষয়ে। এবং তারা মানে এইটার সুযোগে তারা নিজেদের একটা ভাবমূর্তি গড়ে তুলেছে যে বিএনপি আওয়ামী লীগের হচ্ছে দুর্নীতিবাজ, আমরা হচ্ছি সৎ।
এবং আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত তাদের মোটামুটি একটা ভাবমূর্তি ছিল এবং সেই জন্য তারা আপনার মোটামুটি একটা ভোট পেয়েছে। কিন্তু সেটারও আবার ভিন্ন ব্যাখ্যা আছে যে আপনি আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হতো তাহলে জামাতের সিট কিন্তু অনেক কমে যেত। আপনার আওয়ামী লীগ যদি এখানে নির্বাচন করতে পারতো, কারণ আমরা দেখেছি যে আপনার 1991 সাল থেকে 2008 সাল এর ভিতরে কিন্তু আপনার জামাতের ভোট হচ্ছে 5 থেকে 7%। হ্যাঁ, তারা মানে মোট যে জনগণ ভোট দেয় এর ভিতরে 1991 সালে শুধু তারা 12% ভোট পেয়েছে, 2008 সালে পেয়েছে 4%। এই যে ভোটটা, এটা নানাভাবে ম্যানিপুলেট করার পরে, মানুষকে ধোঁকা দেওয়ার পরে তাদের এটা কত বাড়বে, মানে 5-7% থেকে 15, 20, 25, তার বেশি তো না। হ্যাঁ, এবং এবার যে 70টি আসন পেল এনসিপির 6টি আসন বাদ দিয়ে, সেটি কিভাবে পেল? সেটা পেল ওই যে আওয়ামী লীগ আসেনি যে। আপনি পরিসংখ্যান তো দেখতে হবে, কারণ আমি একটা খবরে দেখেছি যে অন্তত 90টা সংসদীয় আসন যেখানে আওয়ামী লীগ কখনো হারেনি, এরকম আপনার প্রায় 60-70-80টা, মানে 60 থেকে 90টা, হ্যাঁ, আওয়ামী লীগ কখনো হারেনি। এবং আবার কিছু কিছু আছে যে আপনার মানে সব জায়গায় আওয়ামী লীগ জেতে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট সেটা যদি একসাথে হয়ে যায় তাহলে আওয়ামী লীগ অনেকগুলো আসনে হেরে যায় এবং সেইখানে হারে তারা 5 থেকে 10,000 ভোটের ব্যবধান। অনেকগুলো ইকুয়েশন কিন্তু আছে। সুতরাং জামাতের ভোট কিন্তু মানে আওয়ামী লীগ ভোটে অংশ নিলে আপনার জামাতের সিট যে সন্দেহাতীত ভাবে কমে যেত। না, কমে যেত, কিন্তু ভোট তো দিয়েছে। বললাম যে আপনার জামাতের যে ট্রেডিশনালি তাদের যে ভোট 5 থেকে 7%, সেখান থেকে তো বেড়েছে 15, 20, 25, কিন্তু তার বেশি তো মানে এটা তো তারা নানাভাবে টাকা পয়সা খরচ করে, তারপরে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আপনি যদি 13, 14, 15 তারিখে যদি আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন যে নির্বাচনে কে জিতেছে, আপনি দেখবেন যে আপনার বট বাহিনী আপনাকে এমন ভাবে ইয়ে করবে যে আপনার মনে হবে জামাতি জিতেছে, তারাই প্রধানমন্ত্রী হবে। তো এই যে তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে একটা ভুল ধারণা তৈরি করেছিল, সেটা তো বাস্তবের সাথে মেলে না। আমি আপনার সঙ্গে অবশ্যই একমত পোষণ করতে হবে আমাকে, যে ভোটের হিসাব নিকাশ। তারপর আমি পাল্টা প্রশ্ন করতে হয় বিধায় করছি, যাতে উত্তরগুলো বেরিয়ে আসে। ভোটার হিসাব বাদ দিলাম, এই জামাত সম্পর্কে তো নিশ্চয়ই মানে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি অন্তত এক্সিস্টিং অবস্থা বিএনপি বা যারা সরকার পরিচালনা করছে, আপনার কি মনে হয় যে বিএনপি জামাতকে ছাড় দিচ্ছে, বিএনপি জামাতকে নিয়েই আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে, মানে প্যারালালি হোক অথবা একসাথে মিলেমিশে হোক, যেভাবেই হোক না কেন, যদি তাই হয়ে থাকে, আপনি যদি একমত পোষণ করেই থাকেন, তাহলে কি আপনার মনে হয় যে বিএনপি কেও এর জন্য বড় ধরনের পে করা লাগতে পারে? আমি যেটা মনে করি, বিএনপি কে পে করতে হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে সেইটা রিভিউ না করা, মানে সেই জিনিসটাকে সংসদে আলোচনা করতে না দেওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে খুব শক্তিশালী অবস্থান না নেওয়া, তারপরে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয়ে তাদের ব্যাপারে যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল সেইটা বাস্তবায়ন না করা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই বলেন, এবং সেটার সত্যতা যে নাই আমি তা বলবো, যে বিএনপি জামাত মিলেমিশে দেশ চালাচ্ছে। আমার কাছে মনে হয় সব জায়গায় সেটা সত্যি না। কারণ আপনার এই মানে ধরেন যে ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে মানে জামাত তো বিএনপিকে নির্ভর করে দিতে চেয়েছে এবং তারা তো নিজেরা ক্ষমতায় আসতে চেয়েছে, এবং সেইখান থেকে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলেছে, খুবই অশ্লীল। এবং তারা কিন্তু সালাউদ্দিন সাহেব, তারপরে মির্জা ফখরুল ইসলাম, তাদের কাউকে ছাড় দেবে। এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন ওই 2-3 দিন আগে হেফাজতে ইসলামের কিন্তু 7টা দল আলাদা মিটিং করেছে, এবং আমার ধারণা এটার পেছনে কিন্তু মানে সরকারি দলের হাত আছে। এবং আপনি জানেন রাজনীতিতে অনেক কৌশল আছে। হ্যাঁ, সুতরাং এই যে 5ই আগস্টের পরে, আমি আগেও বলেছি 5ই আগস্টের পরে কারোর জন্যই কোনো কিছু সহজ হবে না। এইটা 5ই আগস্টের পরে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে আপনার জামাতের জন্য চ্যালেঞ্জিং, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, আপনার সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেক্টরে যে ওলট পালট হয়েছে, প্রত্যেকটা সেক্টরে যে আপনার মানে অকল্পনীয়, মানে আইন
আইনের বাইরে গিয়ে যে সমস্ত আপনার মব হয়েছে, আপনি মব করে শত শত সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, মব করে শত শত শিক্ষক তারা ঘরের ভিতরে বসে আছেন, মব করে আপনার ওই সামরিক বাহিনীর অনেককে আপনার চাকরিচ্যুত করা হয়েছে, সাব জেলে তাদের রাখা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এর তো বড় একটা মানে অনেক কিছু আমরা জানিও না, ঠিকমতো উন্মোচনও হয়নি। সুতরাং এইটা নিয়ে আপনি মানে এইটা যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে পরে পরিস্থিতি খুব বেশি ভালো হবে না। দেখেন পান্না ভাই, একটা কথা বলি যে আপনার 2021, 22, 23 এই সময়টাতে আমরা কিন্তু আই ডিডন্ট ফিল ভেরি গুড। মানে তৎকালীন সরকার যেভাবে ক্ষমতা চলছিল, তারপরে আপনার যে সমস্ত মানে আপনার নানা বিষয়ে আলোচনা হচ্ছিল, দ্রব্যমূল্য পরিস্থিতি, সুশাসন, বিরোধী দলের প্রতি আচরণ, অনেক কিছু, আই ডিডন্ট ফিল গুড। আপনি নিজেও নিশ্চয়ই ভালো ফিল করেন নাই, এবং আমরা কিন্তু তখনই আশঙ্কা করছিলাম যে খুব অ্যাবনর্মাল কিছু হয়তো বা ঘটবে। এবং ওই একই উপলব্ধি থেকে মানে ইতিমধ্যে ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং এই পর্যন্ত জামাতের যে আপনার মুখোশটা উন্মোচিত হয়েছে, এইটা তাদের পে করতে হবে। এটা হয়তোবা আমরা এখন আমি বলছি, কিন্তু এটা আপনার ঘটার জন্য আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি দেখবেন যে জামাতের অবস্থাটা কি হয়। এখন কেউ যদি বলে যে একজন দুজন মানুষের জন্য আহ পুরো দল দায়িত্ব নেবে কেন, সেই প্রশ্ন উত্তর আপনি কি বলবেন? যদি আমাদের পক্ষ একজন থেকে দুইজন তো না ভাই, একজন দুইজন তো না, আমি তো নিজেই 5টা ঘটনা উল্লেখ করলাম, 5টা না 6টা। তারপরে তাদের মওদুদী সাহেবের কথা উল্লেখ করলাম, তারপরে আপনার 71 সালের ওইটা তো আপনার ওইটা সবাই বলে। তারপরে আপনার এই যে সম্প্রতি আরেকটা হলো, তার চীনের তাদের খাদ্য বিতরণ করেছেন, সেটা জামাত নিজের নামে চালিয়ে দিল। তারপর তুরস্ক থেকে জাকাতের টাকা আসলো, সেটা তাদের নামে চালিয়ে দিল। ইসলামী ব্যাংক কেলেঙ্কারি, এটা তো একটার পর একটা বেরোচ্ছে ভাই, একটা দুইটা না, আপনার তো অনেকগুলো বেরোয় গেছে, অনেকগুলো বেরোয় গেছে। এবং আপনার এটার সাথে আপনি ওই পাকিস্তান আমলের ঘটনা, 71 সালের ঘটনা, সেটা আরো বেশি আপনি আলোচনা করতে হবে যে যারা ভালো আমরা চাই তারা ভালো কাজ করুন, আর যারা খারাপ করেছেন তারা যদি নিজেদের ভুল স্বীকার করে ভালো কাজ করেন তাহলে আমরা সাধুবাদ জানাই। আর যদি একটা মুনাফেক শুধু মুনাফেকি করতেই থাকে, এবং সেই মুনাফেকি একটা দলের মুনাফেকি যদি পুরো একটা দেশকে আক্রান্ত করে, এবং সেটা যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আক্রান্ত করে, তাহলে তো ভাই সেটা তো আমরা মেনে নিব না, এবং সেটা আমরা কোনোভাবেই মানবো না। এবং প্রত্যেকটা মুনাফেকি, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা অনাচার, প্রত্যেকটা মবের বিচার হতেই হবে। মানে আমি এর আইনগত কোনো ব্যাখ্যা পেতে পারি কিনা, মানে এটির আইনি প্রতিকার কি হতে পারে? এই যে জামাতের এমপি নিশ্চয়ই প্রভাবশালী, হয়তো দল থেকে সাময়িক বহিষ্কার করবে কিনা আমরা জানি না, হয়তো তারা বিব্রত বোধ করবে কিনা আমরা জানি না, তার আসন শূন্য হবে কিনা আমরা জানি না, বা যদি বহিষ্কার করে তাহলে তো শূন্য হবেই, সেটি আমরা জানি না যে আসলে বহিষ্কার করবে কিনা। অর্থাৎ দলীয়গতভাবে আমরা খুব বেশি প্রত্যাশা করতে পারছি না যে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে। আবার জামাত যে ধরনের সংগঠন, তারা অনেক সময় বেশ কৌশলে অংশ নেয় যে একজন দুজনকে ছেড়ে দিলে কিছু যায় আসে না, দলের ভাবমূর্তি বাড়ে। যেটি হোক না কেন, রাষ্ট্রীয়ভাবে এটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা সরকার কোন ধরনের মানে তার সরকারের কোন ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এইটা তো ধরেন যেটা হয়েছে সেটার বিরুদ্ধে আপনি ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে। হ্যাঁ, যেটা হয়েছে সেটা তো আপনার আইনগতভাবে অবৈধ। আর ধরেন যে আপনার আমাদের দেশে তো আর আইনের শাসন নাই এখন। হ্যাঁ, আইনের শাসন থাকলে আমি বলতাম যে হ্যাঁ আপনি আইনগতভাবে সেটা বিচার করেন। আর আমাদের দেশে যেটা হয় যে আপনার রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় থাকে, তারা যখন প্রভাবশালী থাকে, তখন তো তাদের বিচার হয় না, বিচার হয় পরবর্তীতে। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যখন সরকারে ছিল তারা নানা দুর্নীতি করেছে, তারা নানা রকম টাকা পাচার হয়েছে, নানা রকম ভাবে জনগণের অধিকার পদদলিত করেছে, তারপর অনেক সময় হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার তো সেই সময় হয়নি, বিচার হয়েছে পরে হয়েছে। তো সেই হ্যাঁ, কিন্তু বিচার হবে। এর মধ্য দিয়েও কি জামাত বেহেশতের টিকিট বিক্রি করবে, মানে বেহেশতের বাণী শোনাবে কিনা? আমার তো মনে হয় যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করে মানে যে পরিমাণ লুজ করেছে, না আমি মানে সাধারণ মানুষের কাছ থেকেও মানে জামাত সম্পর্কে আগে ভালো কথাই শুনতাম যে না ওনারা তো ভালো, ওনাদেরই ক্ষমতায় আনতে হবে, কিন্তু এখন ওই
রিক্সাওয়ালা কিংবা ধরেন যে একজন মুদি দোকানি তাদের শুনি, না এই বেটারা আসলেই মুনাফেক, এরা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চায়। হ্যাঁ, তো সুতরাং এই যে বললাম যে জামাত যে অপকর্মটা করেছে, যে মুনাফিকি করেছে, জাতির সাথে যে প্রতারণা করেছে, এটার ফল তারা পাবে এবং সেটা কিছুদিনের ভিতর থেকে শুরু হবে। কারণ মানুষের মধ্যে যখন আস্থাটা চলে যায়, আপনি দেখেন যে প্রত্যেকটা দল যখন ক্ষমতায় ছিল নানা কিছু করেছে, আস্তে আস্তে মানুষের আস্থা চলে গিয়েছে, তার পরিণামটা তারা পরে ভোগ করেছে। আর জামাত তো ধরেন ক্ষমতায় যায়, কিন্তু তাদের তো সেই ৭১ সালের স্টিগমাটা। সম্প্রতি আমি একটা খুব মানে গোপন 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 কথাই শুনলাম, জামাতের খুব উঁচু উঁচু মানে একদম ফার্স্ট ইয়ারের একজন নেতা, তিনি আমার মানে এক আইনজীবী বন্ধুকে কোনো একটা অনুষ্ঠানে বলছেন যে ভাই, আমরা তো জানুয়ারি না ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি এই সময়টাতে আমরা খুব কষ্টের ভিতরে থাকি। কারণ ডিসেম্বর আসলে ১৬ই ডিসেম্বর, তারপরে আপনার ফেব্রুয়ারিতে ২১শে ফেব্রুয়ারি, মার্চ মাসে ২৬শে মার্চ, তারপরে পহেলা বৈশাখ, এদিকে ওদিকে বসন্ত উৎসব, এই সমস্ত হলে মানে বাঙালি যে উৎসবে মেতে ওঠে। আবার ওই আপনার ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, তখন আপনার যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয় এবং মুক্তিযুদ্ধের আলোচনা আসলেই চলে আসে যে এদেশীয় ঘাতক, এদেশীয় রাজাকার, এদেশীয় আলবদর, এবং সেই আলোচনায় তাদের মুখোশ বারবার উন্মোচিত হয়। সুতরাং তারা খুব ভয়ের মধ্যে থাকে এই সময়ের ভিতরে। তো তারা তো সেই তাদের যে ৭১ সালের তাদের যে ঘাতক চরিত্র কিংবা তাদের মুনাফিকি চরিত্র, সেটা তো পরিবর্তন হয় না। সেটা তো আপনার এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, তারাই মানুষ হত্যা করে এখন বঙ্গবন্ধু কন্যার উপর চাপিয়ে দিচ্ছে। তাদের সেই চরিত্র তো বদল হয় না। সুতরাং সেই চরিত্র বদল না হলে, সেটা যেহেতু উন্মোচিত হয়েছে, মানুষের আস্থা তো থাকবে না এবং সেটার পরিণতি তাদের ভোগ করতেই হবে। একটা ঘটনায় জামাত যথেষ্ট বেকায়দায় পড়েছে। জামাতের এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনের সর্বশেষ দলের সিদ্ধান্ত হলো এই, তথ্য উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ। এখন ঘটনাক্রমে তিনি এমপি, দল থেকে তারে বহিষ্কারও করতে পারে। এখন এমপিশিপ কি হবে? এমপিশিপও বাতিল করতে পারে, সেটা স্পিকারের কাছে আবেদন করতে হবে, অনেক প্রক্রিয়ায়। অতদূর পর্যন্ত যাবে কিনা জানি না, কারণ ইতিমধ্যে মিডিয়ায় যাকে বলা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী, আর সেখানে বলা হচ্ছে যে তিনি চাকরির জন্য সুপারিশ করতে এসেছিলেন, সেখানে সুপারিশও বলা আছে, তার সাথে তার বয়সের ব্যবধান প্রায় ৫৭ বছর, এত ব্যবধান। তো এই মেয়ে আসলে তার দ্বিতীয় স্ত্রী কিনা। ইতিমধ্যে প্রথম স্ত্রীর নামে একেবারে বোরখা পরা, চোখ দেখা যায়, এক মহিলাকে দিয়ে বলা হচ্ছে যে তিনি আমার সম্মতিতে বিয়ে করেছেন। তো সব মিলে একটা রহস্য তৈরি হয়েছে যে প্রথম কথা হলো বয়সের ব্যাপক পার্থক্য, সেখানে যদি স্ত্রী হয় তাহলে কিভাবে তিনি সুপারিশ করলেন, সেখানে তো অবিবাহিত উল্লেখ করা হয়েছে। সব মিলায় যেই জটিলতা তৈরি হয়েছে এবং যেভাবে বলা হচ্ছে ক্যামেরায় ছবি ধারণ করাটা, সেটাও বোঝা যাচ্ছে যে সেটা একটা কারসাজি তো আছে, মানে একটা ফাঁদ। এখন কেন ফাঁদ পাতা হলো, ওই নারী কি সেই মানে ফাঁদ পাতা দলের কোনো সদস্য কিনা, সব মিলায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে জামাতের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামাত ইসলামীর নজর রাখছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের বিবৃতি, তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আরো খোঁজখবর নেওয়া হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা তথ্য উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাতক্ষীরা ৪ আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এই ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। যাই হোক, এটা দলের জন্য নিঃসন্দেহে খুব বিব্রতকর, এই কারণে যে জামাত ধর্মের কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, সেখানে এরকম একজন একেবারেই বলা যায় কিশোরী বয়স বা অল্প হয়তো ১৮-২০ বছরের এক তরুণী বা কিশোরীর সাথে
এরকম একজন বয়স্ক মানুষ যিনি 91 সালেও এমপি ছিলেন, সেরকম মুহূর্তের ছবি কেন হবে? কোথা থেকে কারা ধারণ করলো, কিভাবে ধারণ করলো, এবং যখন নাকি ভিডিও করা হচ্ছিল তখন বিব্রতকর অবস্থার মধ্যে দেখা যাচ্ছিল। সব মিলায়, এবং তিনি যে কথা বলেছেন যে তার ড্রাইভার হলো যোগসাজশ এই ঘটনাগুলো ঘটিয়েছে, সব মিলে একটা রহস্য তৈরি হয়েছে, যেটা দলের জন্য, জামাত ইসলামীর জন্য বিব্রতকর অবস্থা। তিনি এমপি, আবার দলের নেতা, ফলে এই ঘটনাটা বেশ আরো গড়াবে বোঝা যাচ্ছে, এবং জামাত বেশ এই ঘটনাটাই বেকায়দায় বোঝা যাচ্ছে। এই কারণে তারা আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে